নমস্কার, ওয়েলকাম টু স্টাডি হাব। আমি অনুপম। আজ তোমাদের জীবনবিজ্ঞান এই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কোষ ও কোষ বিভাজন সম্বন্ধে পড়াবো। এটি আসন্ন জিএনএম এনএম যে এন্ট্রান্স এক্সাম সেটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া রেলের গ্রুপটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও সব পরীক্ষাতেই জন্য ইম্পর্টেন্ট। তা ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা পাও, এবং লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে সবাই ভিডিও দেখতে পারে। যদি উৎসাহ দাও তবে আরও ফ্রি ভিডিও দেওয়া হবে, তোমরা যদি উৎসাহ দাও। আচ্ছা, তবে শুরু করা যাক। কোষ কে আবিষ্কার করেছিলেন? দেখো, কোষ কে আবিষ্কার করেছিলেন? রবার্ট হুক আবিষ্কার করেছিলেন কোষ। ঠিক আছে, এখন রবার্ট হুক যে কোষটা আবিষ্কার করেছিল সেটা হচ্ছে মৃত কোষ। আর যদি বলা হয় যে প্রথম সজীব কোষকে আবিষ্কার করেছিলেন তাহলে অ্যান্সার কী হবে? লিওন হুক। লিওন হুক কী করেছিলেন? সজীব কোষ। সজীব কোষ। ঠিক আছে, নেক্সট। কোষবাদ বা কোষ তত্ত্বের প্রবর্তক হলেন কে? দেখো, কোষবাদ বা কোষ তত্ত্বের প্রবর্তক কে? স্লেইডন ও সোয়ান। স্লেইডন ও সোয়ান কি কোষবাদ বা কোষ তত্ত্বের প্রবর্তক। দেখো, প্রথম তত্ত্বটা ওয়াটসন ও ক্রিক, এটা কিসের জন্য? ডিএনএর ডাবল হেলিক্স মডেল বা ডিএনএর যে দ্বিতন্ত্রী গঠন সেটা কথা মতবাদটা প্রকাশ করেছিলেন কে? ওয়াটসন ও ক্রিক। সবচেয়ে ছোট কোষ কোনটি? দেখো, সবচেয়ে ছোট কোষ হচ্ছে এখানে অপশনগুলির মধ্যে অ্যান্সার হচ্ছে ডি, মাইক্রোপ্লাজমা। ঠিক আছে, মাইক্রোপ্লাজমা হচ্ছে সবচেয়ে ছোট কোষ। আর অপশন বি হচ্ছে সবচেয়ে বড় কোষ, উট পাখির ডিম। ঠিক আছে, আর ডিম্বাণু হচ্ছে মানব দেহের সবচেয়ে বড় কোষ। ডিম্বাণু মানব দেহের, টোটাল ওভারঅল না, শুধু মানুষের মধ্যে যদি বলা হয় তাহলে ডিম্বাণু। ঠিক আছে, আর সবচেয়ে লম্বা কোষ যদি বলা হয়, সবচেয়ে দীর্ঘতম তাহলে কি? স্নায়ু কোষ। স্নায়ু কোষ হচ্ছে সবচেয়ে দীর্ঘতম কোষ। ঠিক আছে, আর অ্যামিবাটা কি? অ্যামিবা হচ্ছে একটা এককোষী প্রাণী। এককোষী প্রাণী হচ্ছে অ্যামিবা। নেক্সট, উদ্ভিদ কোষের গলগি বডিকে কি বলা হয়? গলগি বডি প্রাণী কোষ, উদ্ভিদ কোষে দুটিতেই থাকে। গলগি বডি আবিষ্কার করেছিল কে? ক্যামিলিও গলগি। তার নাম অনুসারে গলগি বডির নাম হয়েছে। উদ্ভিদ কোষের গলগি বডিকে বলা হয় ডিকটিওজোম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন কোষীয় অঙ্গাণুটি শুধুমাত্র প্রাণীর দেহে দেখা যায়? মানে নিচের অপশনগুলির মধ্যে কোনটি শুধু প্রাণী দেহে দেখা যায়, মানে উদ্ভিদে থাকবে না, বা উদ্ভিদে থাকলেও উদ্ভিদ প্রাণী এখানে কি আছে? উদ্ভিদে থাকবেই না যে কোষীয় অঙ্গাণুটি। তাহলে দেখো, এখানে প্রথমে যে প্লাস্টিক আছে, প্লাস্টিকটি শুধুমাত্র উদ্ভিদ দেহে থাকা যায়, এটা প্রাণী দেহে থাকে না। দ্বিতীয় হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এটা কি উদ্ভিদ প্রাণী দুটোতেই থাকে। ঠিক আছে, এরপরে মাইক্রোটিউবিউল, এটা হচ্ছে উদ্ভিদ দেহে থাকে, যেটা কোষ বিভাজনে সাহায্য করে। এরপরে সেন্ট্রোজোমটা কি হয়? শুধুমাত্র প্রাণী কোষে থাকে, এটি কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠনে সাহায্য করে, হচ্ছে সেন্ট্রোজোম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘতম দশা কোনটি? দেখো, মাইটোসিস কোষ বিভাজন 4টি দশা হয়: প্রোফেজ, অ্যানাফেজ, মেটাফেজ, টেলোফেজ। ঠিক আছে, তার মধ্যে সবচেয়ে দীর্ঘতম দশা যেটা হচ্ছে প্রোফেজ, মানে প্রথমের দশাটাই হচ্ছে সবচেয়ে দীর্ঘতম দশা। ঠিক আছে, আর সবচেয়ে ক্ষণস্থায়ী দশা হচ্ছে অ্যানাফেজ, সবচেয়ে ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী কি? অ্যানাফেজ। আর সবচেয়ে দীর্ঘতম কি? প্রোফেজ। যে দশায় অবস্থান করলে কোষ বিভাজিত হতে পারে না। দেখো, কোষ বিভাজনের কোষ যে সাইকেল আছে সেই সাইকেলটা এমন থাকে, এখান থেকে, ঠিক আছে, বেশিরভাগটাই হচ্ছে এই টোটালটাকে বলা হয় ইন্টারফেস। আর এইখানে থাকে মাইটোসিস বিভাজন, তারপরে সাইটোকাইনেসিস। ঠিক আছে, এখানে বিভিন্ন দশা থাকে, যেখানে G1, তারপরে S দশা, তারপরে G2 দশা, তার মাঝখানে এখানে থাকে G0 দশা। ঠিক আছে, এই G0 দশায় অবস্থান করলে কোষ বিভাজন কি হতে পারে না? তাহলে কি অ্যান্সার কি হবে? G0 দশা। G0 দশায় থাকলে কি কোষ বিভাজন হতে পারে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় অনেকবার এসছে এটা। স্নায়ুকোষ G0 দশায় থাকে, এর জন্য স্নায়ুকোষ কখনো বিভাজিত হয় না। কোন দশায় ডিএনএর প্রতিলিপি গঠন হয়?
দেখো, ডিএনএর প্রতিলিপি মানে হচ্ছে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ, প্রতিলিপি মানে জেরক্স, ঠিক আছে। এটাকে ইংরেজিতে বলা হয় রেপ্লিকেশন। ডিএনএর প্রতিলিপি গঠন বা রেপ্লিকেশন। ডিএনএ রেপ্লিকেশন হয় ইন্টারফেজের এস দশায়। তোমাকে একটু কি দেখালাম যে ইন্টারফেস, এই যে G1, তারপরে এস, তারপরে এখানে G2 দশা থাকে। এই যে এস দশা আছে, সেই এ দশায় কী হয়, ডিএনএর প্রতিলিপি গঠন হয়, ঠিক আছে। ডিএনএর প্রতিলিপি কোন গঠন দশায় গঠন হয়, এস দশায়। আর কোষ চক্র বা সেল সাইকেলের 24 ঘন্টা একটা সেল সাইকেল হয় মোটামুটি, তার মধ্যে 23 ঘন্টাই হচ্ছে ইন্টারফেস, আর 1 ঘন্টা হচ্ছে সাইটোকাইনেসিস এবং ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিসের বলতে মাইটোসিস বিভাজন, ঠিক আছে। তারপর কোনো একটি কোষ থেকে 64টি কোষ তৈরি করতে হলে কতবার মাইটোসিস বিভাজন হতে হবে। দেখো, মাইটোসিস বিভাজনে কি হয়, একটি কোষ থেকে দুইটি হয়, প্রথমে একটির থেকে কি হলো দুটি, তারপরে এই দুটোর থেকে আবার একটি করে, তাহলে কি দুটোর থেকে আবার কী হবে চারটি, ঠিক আছে। চারটির থেকে আটটি, আটটির থেকে 16টি, 16টির থেকে 32টি, 32টির থেকে কত 64টি, ঠিক আছে। তো কবার হলো, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, ঠিক আছে। তাহলে একটি কোষ থেকে 64টি কোষ তৈরি হতে কতবার মাইটোসিস বিভাজন হবে, তাহলে আনসার কি 6বার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় অবশ্যই আসবে এটা। ক্রসিং ওভার কোথায় ঘটে? ক্রসিং ওভার মানে মনে করো এই একটা ক্রোমোজোম আছে, ঠিক আছে, ক্রোমোজোম আছে, এই একটা ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোমগুলোর মধ্যে এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমে মিলে যায়, তারপর এখান থেকে এই অংশটা এই ক্রোমোজোমে চলে যায়, আবার এই অংশটা এই ক্রোমোজোমে চলে যায়, মানে ওদের মধ্যে একটা ক্রোমাটিডের যে একটা মানে একটা আদান প্রদান ঘটে, ঠিক আছে। একেই বলা হয় ক্রসিং ওভার। এর জন্য বিভিন্ন বৈশিষ্ট্য মা বাবা দুজনেরই বৈশিষ্ট্যই পাওয়া যায় সন্তানের মধ্যে এই ক্রসিং ওভারের জন্য, মানে দুটো ক্রোমোজোমের মধ্যে ক্রসিং ওভার হয়। এই দশা কোথায় হয় এটা, সেটা কোন বিভাজনে, মিওসিস কোষ বিভাজনে, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোম দ্বিতন্ত্রী অবস্থান থেকে একতন্ত্রী অবস্থানপ্রাপ্ত হয়? মাইটোসিসের কোন দশায় দ্বিতন্ত্রী অবস্থান থেকে একতন্ত্রী হয়, অর্থাৎ ক্রোমোজোমটা এরকম থাকে, এরকম, তার থেকে কীরকম হয়, এরকম হয়। এটা কোন দশা হয়, অ্যানাফেজ দশা হয়, অ্যানাফেজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? দেখো, নিউক্লিয়াস যে আছে, একটা কোষের ভিতরে কি থাকে, একটা কোষ যদি হয় তার মধ্যে থাকে নিউক্লিয়াস, এইটাকে বলা হয় সাইটোপ্লাজম, এটাকে বলা হয় নিউক্লিয়াস, ঠিক আছে। এইগুলো কোষ পর্দা, এইগুলো সাইটগুলোকে, এই নিউক্লিয়াসের যে বিভাজন হয় তাকে বলা হয় কি, ক্যারিওকাইনোসিস, ক্যারিওকাইনোসিস, ঠিক আছে। আর সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হয়, সাইটোকাইনোসিস। আর অ্যামাইটোসিস হচ্ছে খুব নিম্ন বর্ণের যেগুলো প্রাণী আছে সেগুলোর মধ্যে একটি কোষ থাকে, এরকম এরকম কোষ থাকলো, তার মধ্যে এই কোষটা যদি দুভাগে ভাগ হয়ে যায় আস্তে আস্তে, অর্ধেকের দিকে অর্ধেকের দিকে, ঠিক আছে, এটাকে বলা হয় অ্যামাইটোসিস। বিভিন্ন নিম্ন শ্রেণীর প্রাণীদের মধ্যে এই অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখা যায়। ক্রোমোজোমগুলি কোন দশায় বিমের বিষুব অঞ্চলে অবস্থান করে? দেখো, ক্রোমোজোমগুলি যখন বিভিন্ন দশা আছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, ঠিক আছে, সেই কোন দশায় বিমের বিষুব অঞ্চলে অবস্থান করে? মনে করো এইভাবে কোষ থাকে একটা, এখানে সেন্ট্রোজোম থাকে, এখানে সেন্ট্রোজোম থাকে, ঠিক আছে, এইখানে ক্রোমোজোমগুলো থাকে, এইভাবে ক্রোমোজোমগুলো থাকে, ঠিক আছে। কোন দশায় সেই ক্রোমোজোমগুলো বিমের বিষুব অঞ্চলে অবস্থান করে, সেটা হচ্ছে মেটাফেজ দশায়, ঠিক আছে, মেটাফেজ দশায় অবস্থান করে। নেক্সট, নাইট্রোজেন ক্ষারগুলির মধ্যে কোনটি আরএনএতে থাকে না? আরএনএ আর ডিএনএ। আরএনএ বা ডিএনএ, ডিএনএ হচ্ছে কি বংশগতির ধারক বলা হয়। ডিএনএ মধ্যে কি থাকে, জিন থাকে। সেই ডিএনএ এবং আরএনএ এগুলো কি দিয়ে তৈরি হয়? দেখো, ডিএনএ তৈরি হয় কি দিয়ে, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, এইগুলো নিয়ে হয় ডিএনএ। আর আরএনএতে কি হয়, এই থাইমিনের জায়গায় কি থাকে, ইউরাসিল থাকে, ঠিক আছে, ইউরাসিল থাকে, থাইমিনের জায়গায় কী থাকে, ইউরাসিল থাকে, ঠিক আছে। তাহলে নাইট্রোজেন ক্ষারগুলির মধ্যে কোনটি আরএনএ থাকে না, তার থাইমিন থাকে না, থাইমিনের বদলে কী থাকে, ইউরাসিল থাকে, ঠিক আছে, মনে রাখবে অবশ্যই। কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমের সংখ্যা গণনা করা যায়? দেখো, কোষ বিভাজনের যে দশাটাতে ক্রোমোজোম সংখ্যা গণনা করা যায় সেই দশাটা হচ্ছে, মানে ক্রোমোজোমগুলি খুব স্পষ্ট দেখা যায় এই দশাটায়, ঠিক আছে।
এর জন্য ক্রোমোজোমগুলো তখন এতটাই স্পষ্ট যে গোনা যায়, খালি চোখে দেখতে পারবে না, কিন্তু অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখলে সেগুলোকে স্পষ্ট বোঝা যাবে। ঠিক আছে, খুব পাওয়ারফুল অণুবীক্ষণ যন্ত্র দেখা যায় ইলেকট্রন মাইক্রোস্কোপে। ঠিক আছে, তাহলে কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমের সংখ্যা গণনা করা যায়, সেটা হচ্ছে মেটাফেজ দশা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে কোষপাত বা সেল প্লেট গঠনের কাজটি কে করে? দেখো, উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিসটা হয় কীভাবে? কোষপাত বা সেল প্লেট গঠনের মাধ্যমে। ঠিক আছে, আর প্রাণী কোষে কীভাবে হয়? ক্লিভেজ গঠনের মাধ্যমে। ক্লিভেজ মানে খাঁজ, ক্লিভেজ গঠনের মাধ্যমে প্রাণী কোষে হয় সাইটোকাইনেসিস, মানে সাইটোপ্লাজমের বিভাজন। আর প্রাণী কোষে, উদ্ভিদ কোষে কী হয়? সেল প্লেট বা কোষপাত গঠনের মাধ্যমে। সেই কোষপাত বা সেল প্লেট গঠনের কাজটি কে করে? সেই উদ্ভিদ কোষে সেই কোষপাত গঠনের কাজটি করে গলগি বডি, যেটাকে বলা হয় ডিকটিওজোম। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন কোষ বিভাজিত হয় না? দেখো, লেখা যাচ্ছে স্নায়ু কোষ, লোহিত রক্তকণিকা, লিভার এবং এ ও বি উভয়ই। ঠিক আছে, তাহলে দেখো, তোমরা আগেই তোমাদের বললাম স্নায়ু কোষ বিভাজিত হয় না। এটা দেখো, লোহিত রক্তকণিকা মানুষ, যদি মানুষের হয়, এখানে কথায় এখানে মানুষ লিখলে আর জিনিসটা ভালো হতো। দেখো, স্নায়ু কোষ এবং মানুষের লোহিত প্রক্রিয়া রক্তকণিকা দুটোই বিভাজিত হয় না। ঠিক আছে, আর লিভারের মধ্যে যে সেলগুলো থাকে সেগুলো খুবই তাড়াতাড়ি বিভাজিত হয়। লিভারের সেলগুলো খুবই তাড়াতাড়ি বিভাজিত হয়। লিভার যদি কোনো অংশে ক্ষতিগ্রস্ত হয়, তা খুব তাড়াতাড়ি সেটা আবার পূর্ণ হয়ে যায়। রঙিন প্লাস্টিককে কী বলা হয়? প্লাস্টিক আছে কি কি? ক্রোমোপ্লাস্টিড, লিউকোপ্লাস্টিড। এর মধ্যে ক্লোরোপ্লাস্টিড যেটা সবুজ রঙের হয়। ঠিক আছে, আর ক্রোমো হচ্ছে রঙিন কালারফুল প্লাস্টিক। ঠিক আছে, আর লিউকোপ্লাস্টিক মানে বর্ণহীন প্লাস্টিক, যেটাকে বলা হয় লিউকোপ্লাস্টিড। ঠিক আছে, তাহলে অ্যান্সার কী হবে? রঙিন প্লাস্টিক কী বলা হয়? ক্রোমোপ্লাস্ট। অনেক সময় ক্রোমোপ্লাস্টের মধ্যেও ক্লোরোপ্লাস্টিক ঢোকানো হয়, সবুজ রঙ, কিন্তু অনেক ক্ষেত্রে আবার অনেক জায়গায় ক্লোরোপ্লাস্টকে আলাদা হিসেবেই ধরা হয়। সবুজ, যেটা গাছের সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ক্লোরোপ্লাস্ট প্রয়োজন হয়, ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে আলোক বিক্রিয়া হয়। ঠিক আছে, সেই ক্লোরোপ্লাস্ট। আর ক্রোমোপ্লাস্ট মানে হচ্ছে রঙিন ধরনের প্লাস্টিক। ঠিক আছে, গাজর ঠাজরের মধ্যে দেখা যায়। ঠিক আছে, কোন কোষীয় অঙ্গাণুর কাজ প্রোটিন সংশ্লেষ করা? দেখো, তোমরা অনেক কোষীয় অঙ্গাণুর নাম জানো, যেরকম মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, রাইবোজোম, লাইসোজোম। ঠিক আছে, তার মধ্যে কার কাজ, প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা? তোমরা মনে রাখবে যে রাইবোজোমের প্রধান কাজ হচ্ছে কি? প্রোটিন সংশ্লেষ করা, রাইবোজোমের প্রধান কাজ। ঠিক আছে, আর সেন্ট্রোজোম কী করে? প্রাণী কোষে কোষ বিভাজনে সহায়তা করে। আর প্লাস্টিক তো তোমরা জানো, ওই যে গাছের খাদ্য করতে ক্লোরোপ্লাস্ট সাহায্য করে। আর গলগি বডি হচ্ছে তোমার হচ্ছে বিভিন্ন রাসায়নিক পদার্থ বা খনিজ লবণ এগুলো পরিবহন করতে, কোষ থেকে কোষে পরিবহন করতে সাহায্য করে। উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের উৎপাদন হলো, দেখো, উদ্ভিদ কোষে কী থাকে? কোষ প্রাচীর থাকে। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর, প্রথমে থাকে কোষ পর্দা, তার উপরে থাকে কোষ প্রাচীর, দুটোই থাকে। প্রাণী কোষে কিন্তু কোষ প্রাচীর থাকে না। ঠিক আছে, সেই কোষ প্রাচীরটা কী দিয়ে তৈরি? সেলুলোজ দিয়ে তৈরি। ঠিক আছে, সেলুলোজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর কোষ পর্দা, যেটা প্রাণী কোষে উদ্ভিদ কোষে দুটোই থাকে, সেটা কী দিয়ে তৈরি? প্রোটিন, লিপিড, প্রোটিন, পিএলপি বলা হয়। প্রোটিন, লিপিড, প্রোটিন, পিএলপি দ্বারা গঠিত হচ্ছে কি? কোষ পর্দা। তাহলে দেখো, তোমাদের আজকে কোষ এবং কোষ বিভাজন চ্যাপ্টারটা শেষ হলো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি এখানে আলোচনা করেছি। ঠিক আছে, আর যেগুলো আছে ওগুলো তোমরা একটু পড়লেই পারবে। সুতরাং আমি একটা সিরিজ নিয়ে আসব, যেখানে সায়েন্সের বায়োলজি এবং ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো আলাদা আলাদা করে কোশ্চেন দেওয়া হবে, এমসিকিউ চ্যাপ্টার ওয়াইজ। সুতরাং তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি সায়েন্সের এই রকম সুন্দর সুন্দর এমসিকিউ এর ভিডিও পেতে চাও, এবং চ্যাপ্টার ওয়াইজ তোমরা এখান থেকে খুব সুন্দরভাবে পড়তে পারবে। তাহলে আজ এখানেই সমাপ্ত করছি। টাটা, সবাই ভালো থেকো।